নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভারতের বিভিন্ন বিনিয়োগকারীরা কীভাবে চীন দেশের বিভিন্ন শেয়ার মার্কেটে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে। এবং এক্ষেত্রে তারা যেমন ইন্টারন্যাশনালি তাদের যে ফান্ড আছে, নিজস্ব ফান্ড, সেগুলোকে ডাইভার্সিফাই করতে পারবেন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমিতে অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন যে সেক্টরসগুলো রয়ে গেছে যেমন টেকনোলজি, ই কমার্স, ম্যানুফ্যাকচারিং, সেখানে ফান্ড অফ ফান্ডের মাধ্যমে এবং ফিডার ফান্ডসের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। এই ব্যাপারগুলো আমি খুব পরিষ্কারভাবে আপনাদের কাছে আজকে ব্যক্ত করব। এর আগে আমি আমেরিকাতে কিভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিভিন্ন শেয়ার মার্কেটে, ওই দেশের বিভিন্ন শেয়ার মার্কেটে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছি। আমার এই চ্যানেলে সেটা দেখে নেবেন। আমার এই ভিডিওটি আমি আশা করব যে সবাই পুরোটাই দেখবেন এবং আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ভারতের বিনিয়োগকারীরা কীভাবে চীন দেশের বিভিন্ন শেয়ার বাজারে এবং মিউচুয়াল ফান্ডে ভারতে বসে ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ডের কতগুলো সুনির্দিষ্ট স্কিম রয়েছে তার মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। শুনতে থাকুন। প্রথম যে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের স্কিমটির কথা বলবো তার নাম হচ্ছে এডিলুইস গ্রেটার চায়না ইকুইটি অফশোর ফান্ড। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এডিলুইস মিউচুয়াল ফান্ড কোম্পানির ফান্ড ম্যানেজাররা চীনে যে জেপি মর্গান ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে সেখানেই কিন্তু মেজরিটি তারা বিনিয়োগ করে থাকেন, আর জেপি মর্গান ফান্ড অফ ফান্ডের মাধ্যমে। আর জেপি মর্গান তারা চীন দেশের বিভিন্ন শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিনিয়োগটি মূলত মেইনল্যান্ড চায়না, হংকং এবং তাইওয়ান শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। এবং গত 19শে মে 2026 তারিখের যে নেট অ্যাসেট ভ্যালু এই স্কিমটি ছিল সেটা হচ্ছে 73 টাকা 86 পয়সা। আর এই স্কিমটি কিন্তু বেশ পুরনো, 13 বছরের পুরনো, চালু হয়েছিল 1 জানুয়ারি 2013 সালে। এবং এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ হচ্ছে এই মুহূর্তে 3143 কোটি টাকা। খুব কম নয় কিন্তু, এবং এই ফান্ডটি কিন্তু খুব ভালো কাজ করছে। এই স্কিমটি তার ক্যাটাগরি অ্যাভারেজ থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছি গত এক বছরে 43.53%, আর এই ফান্ডটি রিটার্ন দিয়েছে গত এক বছরে 62.74%, মানে 20%-এরও বেশি আলফা দেখতে পাচ্ছি জেনারেটেড হয়েছে। আর এই স্কিমটির এক্সপেন্স রেশিও 2.24%। এটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যানে, আর রেগুলার প্ল্যানে যারা করছেন সেক্ষেত্রে 3.07%। আর এসআইপি এবং লামসামের ক্ষেত্রে মিনিমাম 100 টাকা দিলেই এই ফান্ডে যোগদান করা যাবে। এক বছরের রিটার্ন আগেই বলেছি 62.74%, 3 বছরের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 22.90%। টপ হোল্ডিংস কেমন রয়েছে দেখুন। জেপি মর্গান গ্রেটার চায়না 12 এসিসি ইউএসডি, 12টি ক্ষেত্র ধরে সেখানে 53.34% এক্ষেত্রে ইনভেস্টমেন্ট রয়েছে, হোল্ডিংস রয়েছে। কিন্তু যেখানে জেপি মর্গান গ্রেটার চায়নার 1 এসিসি ইউএসডি সেখানে 43.10%। আর ক্লিয়ারিং যে কর্পোরেশন অফ ইন্ডিয়া সেখানে ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি 3.83%। মানে বেশিরভাগটাই কিন্তু চীনের যে শেয়ার মার্কেট আছে সেখানে বিনিয়োগ করা হচ্ছে। এবং ভারত থেকে এডিলুইস মিউচুয়াল ফান্ড কোম্পানি তারা বিনিয়োগ করছেন বেশিরভাগটাই জেপি মর্গান যে ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে সেখানে। চীন দেশে বিনিয়োগ করা যাবে। এবং সেকেন্ড যে মিউচুয়াল ফান্ড কোম্পানিটির নাম এখন বলবো তার নাম হচ্ছে এক্সিস গ্রেটার চায়না ইকুইটি ফান্ড অফ ফান্ড। এক্ষেত্রে প্রাইমারিলি এরা ইনভেস্টমেন্ট করে থাকে স্ক্রোডার ইন্টারন্যাশনাল সিলেকশন ফান্ড গ্রেটার চায়না, স্ক্রোডার SCHRODER, স্ক্রোডার ইন্টারন্যাশনাল
সিলেকশন ফান্ড গ্রেটার চায়না। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনোভেটিভ ফান্ড যেগুলো রয়েছে বিদেশে মানে চীন দেশে, সেখানে কিন্তু মূলত এই কোম্পানি বিনিয়োগ করে থাকে। এবার বলি ন্যাব কত। ন্যাব দেখা যাচ্ছে গত 19শে মে 2026 তারিখে ছিল এই কোম্পানিটির 12 টাকা 48 পয়সা। আর ফান্ড সাইজ হচ্ছে 3,858 কোটি টাকা, ভালোই সাইজ রয়েছে। আর এক বছরের রিটার্ন হচ্ছে 57.90%, ভালোই রিটার্ন। 3 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি 21.11%। আর ফান্ডটি চালু হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2021-এ। মানে তখন ফান্ডটি বোঝাই যাচ্ছে যে মার্কেট তখন ইন্ডিয়ান মার্কেট বুলিশ পর্যায়ে ছিল এবং বিদেশের মার্কেটও ঠিক তাই। আর এক্ষেত্রে একটি বিষয় নজরে আসছে যে হোল্ডিংস কোথায়। এক্ষেত্রে যেটা বললাম যেখানে তারা বিনিয়োগ করছেন, যে স্কোয়াডার ISF গ্রেটার চায়না XACC USD, এখানে বিনিয়োগ করছে 92.90%। আর ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিনিয়োগ করছে 7.06%। এক্সপেন্স রেশিও এক্ষেত্রে ডাইরেক্ট প্ল্যানে হচ্ছে 0.40%, আর রেগুলার প্ল্যানে হচ্ছে 1.58%। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাভারেজ 43.53%, কিন্তু এই ফান্ডটি প্রায় 16% মতন দেখা যাচ্ছে যে আলফা জেনারেট করেছে, কারণ এই ফান্ডটি গত এক বছরে 57.90% কিন্তু রিটার্ন দিয়েছে। তৃতীয় যে মিউচুয়াল ফান্ডের স্কিমটির কথা বলবো, যেখানে ফান্ড ম্যানেজাররা চীনে বিনিয়োগ করে থাকে, বিশেষত তারা বিনিয়োগ করে থাকে হংকং শেয়ার মার্কেটে। সেই ফান্ডটির নাম হচ্ছে মিরে অ্যাসেট হ্যাংসেং টেক ETF FOF। ETF মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আর FOF মানে হচ্ছে ফান্ড অফ ফান্ড। এক্ষেত্রে চীনে টেকনোলজির যে বড় বড় কোম্পানি রয়েছে সেখানে বিনিয়োগ করে, আর বিভিন্ন ইন্টারনেট কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। এবং এই ক্ষেত্রে 30টি বড় কোম্পানি রয়েছে যেগুলো টেকনোলজি সেন্ট্রিক চাইনিজ কোম্পানি, সেখানে মূলত বিনিয়োগ করে থাকে এবং সেইগুলো হংকং শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। এবং এই ফান্ডটি, এই স্কিমটি চালু হয়েছিল 8ই ডিসেম্বর 2021 সনে। তখন ভারতে বুলিশ পর্যায়ে চলছে, চীনেও তখন বুলিশ পর্যায়ে চলছে। আর এই স্কিমটির এখন ফান্ড সাইজ বেশ খানিকটা কম, কিন্তু এর দাম কিন্তু অনেক বেশি রিটার্ন দিয়েছে। দেখা যাচ্ছে এর ফান্ড সাইজ হচ্ছে মাত্র 80 কোটি টাকা। এর আগে যেগুলো বললাম সেগুলো 3,800, 3,200 কোটি টাকা বলেছি। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 12 টাকা 62 পয়সা গত 19শে মে 2026 তারিখে। এক্সপেন্স রেশিও ডাইরেক্ট যদি কেউ প্ল্যান করেন তাহলে দাম অনেকটাই কম, অনেকটাই এক্সপেন্স রেশিও কম, 0.03%। রেগুলার প্ল্যানে ছিল 0.47%। বেঞ্চমার্ক বোঝাই যাচ্ছে হংকং মার্কেট, তাই হচ্ছে হ্যাংসেং টেক TRI। আর ইনভেস্টমেন্ট এক্ষেত্রে মিনিমাম 5,000 এবং সেটা মাল্টিপল অফ ₹1। আর এক্সিট লোড হচ্ছে 0.5%। যদি কেউ 30 দিনের মধ্যে, মানে কেনার 30 দিনের মধ্যে এই স্কিমটি বিক্রি করে দেয়, তারপরে যদি বিক্রি করে তাহলে কিন্তু কোনো এক্সিট লোড নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের বেশ কিছু মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে যেগুলো চীন দেশে বিনিয়োগের সঙ্গে যুক্ত। কারণ এখন দেখা যাচ্ছে যে চীনে এখন মনে হচ্ছে কিছুটা বুলিশ পর্যায়ে মার্কেট চলছে, ভালোই চলছে, কারণ প্রচুর কিন্তু লাভ হচ্ছে, বিশেষ করে সেমিকন্ডাক্টার্স টেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যাই হোক, একটা এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে একটা সাপ্লাই চেনও সেখানে রয়ে গেছে, কিন্তু ইচ্ছে করলেই কিন্তু চীনের বিভিন্ন স্কিমগুলোতে বিনিয়োগ করা যায় না। ভারতবর্ষের ক্ষেত্রে মনে করুন এখানে একটি রেস্ট্রিকশন রয়েছে রিজার্ভ ব্যাংকের, RBI লিবারেশন রেমিটেন্স একটি রেস্ট্রিকশন রয়েছে। এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট ইনভেস্টমেন্ট হয়ে গেলেই বিদেশে, তখন কিন্তু মার্কেটে ওই স্কিমটি পজ হয়ে যায়। আমি স্টপ বলবো না, কিছু দিনের জন্য পজ থাকে। সেই সময় বিনিয়োগকারীরা তাদের উচিত বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে যারা কিনা চীনে তারা নিবেশ করছে, বিনিয়োগ করছে, তাদের ওয়েবসাইটে ঢুকে দেখা যে তখন তারা বিনিয়োগ করতে পারবেন কি না। এটা কিন্তু একটা বড় অসুবিধা এই কারণেই, কারণ এখন কিন্তু প্রচুর বিনিয়োগকারী চীনের এই স্কিমগুলোতে বিনিয়োগ করেছেন প্রচুর লাভের আশায়।
এবং লাভ তারা পাচ্ছেনও। পরিশেষে বলি যে ভারতের বিনিয়োগকারীরা যখন ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে চীন দেশে শেয়ার মার্কেট বা বিভিন্ন চীনের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে, তখন কিন্তু বেশ কয়েকটি রিস্ক আছে। যেমন ধরুন কান্ট্রি রিস্ক তো একটা রয়েছে, কারণ চীনে টাকা বিনিয়োগ করা হচ্ছে অন্য একটি দেশে, রেগুলেটরি রিস্ক আছে ওই দেশের। আরেকটি রিস্ক হচ্ছে কারেন্সি রিস্ক, কারণ এই ক্ষেত্রে কিন্তু ইউএসডি মানে ডলারে এই ক্ষেত্রে কারেন্সি রূপান্তরিত হয়, ফলে এর একটা রিস্ক রয়েছে। কারণ চীনের যে বিভিন্ন কারেন্সি রয়েছে, মনে করুন চীনের প্রথম কারেন্সি আমি বলবো যে এক্ষেত্রে হংকং যে ডলার, এর দাম এখন হচ্ছে এক হংকং ডলার সমান হচ্ছে এখন 12 টাকা 24 পয়সা ইন্ডিয়ান রুপিতে। তারপর রয়েছে তাইওয়ান ডলার, এক তাইওয়ান ডলার সমান হচ্ছে ভারতের 3 টাকা 4 পয়সা এখন চলছে, এর একটা রিস্ক রয়ে গেছে। আরেকটা হচ্ছে এক্সপেন্স রেশিও রিস্ক, কারণ দেখা যাচ্ছে যে ফান্ড অফ ফান্ডে বিনিয়োগ করা হয়, অতএব সেখানে একটা ম্যানেজমেন্ট ফিস তো রয়েই গেছে, তার সাথে আরেকটা ফিস রয়েছে, সেটা হচ্ছে একটা আন্ডারলাইং একটা ফিস আছে, কারণ সেখানে বিভিন্ন শেয়ার মার্কেটসে বিনিয়োগ করছে, ওখানকার ফান্ডগুলো ডাইরেক্ট তো ওখান থেকে বিনিয়োগ করা যায় না, সেই দেশে বিভিন্ন ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। সেখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল অফশোর ফান্ড আছে, সেই ইন্টারন্যাশনাল অফশোর ফান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারও একটা ফিস রয়ে গেছে। যাই হোক, এই অসুবিধাগুলো আছে, কিন্তু রিটার্ন কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে। অতএব রিটার্ন যেহেতু অনেকটাই পাওয়া যাচ্ছে, অতএব চীনে ইনভেস্টমেন্ট করা যেতেই পারে। আপনারা কি বলেন সেটা আপনারা আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।